স্টুডেন্টস, এখন যে গল্পটা নিয়ে আলোচনা করব গল্পটার নাম হচ্ছে এ শিপ রেকড সেলার, রাইটার ড্যানিয়েল ডেফো। এই গল্পটা ড্যানিয়েল ডেফোর যে বিখ্যাত গল্প রবিনসন ক্রুসো তার একটা অংশ থেকে সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে। এটা এই জাহাজ ভেঙে যাওয়ার পরে, ঝড়ে আক্রান্ত হওয়ার পরে তারপরে যে অংশটা, সেই অংশের কিছুটা নিয়ে এই গল্পটা লেখা। এবার ড্যানিয়েল ডিফোর সম্বন্ধে বলতে গেলে আমরা জানি উনি 1660 সালে জন্মেছিলেন। তার জন্মের দিন এবং মাসটা ঠিক সঠিকভাবে পাওয়া যায় না, কিন্তু তিনি মারা গেছেন 1731 সালে, 1731, 24 এপ্রিল। তিনি একজন ইংলিশ পোয়েট, স্টোরি রাইটার, নভেলিস্ট, মার্চেন্ট। তিনি একজন সফল ব্যবসায়ী এবং কেউ কেউ তাকে ব্রিটিশ স্পাইও বলে। এবং তিনি প্রায় 300-র ওপর বই লিখেছেন, প্যাম্পলেট লিখেছেন, জার্নালস লিখেছেন। এবং তার বিখ্যাত বইগুলোর মধ্যে আছে অবশ্যই রবিনসন ক্রুসো, তার মানে মোস্ট ফেমাস বুক। তারপর আছে মল ফ্লন্ডার্স, রোকসানা দ্য ফরচুনেট মিস্ট্রেস, এরকম অসংখ্য, 300 বই, তো 3টে নাম বললাম। আর ওনার আরেকটা বিষয় ছিল যেটা আমরা না বললে আলোচনার প্রথমেই বলে রাখা ভালো আর কি। উনি গল্পগুলো লিখতেন বা উপন্যাসগুলো লিখতেন ফার্স্ট পার্সন, মূলত ফার্স্ট পার্সন ন্যারেটিভ। এই গল্পটা পড়তে গিয়েও আমরা দেখব তিনি আই বলে লিখেছেন। এবং তার রিয়েলিস্টিক গল্পগুলোর অনেক সময়ই সত্যতা ছিল। সমসাময়িক তিনি যখন লিখতেন সেই সময়ের সত্যি ঘটনা, এবং তার সঙ্গে লেখার প্রয়োজনে কল্পনার আশ্রয় নিতেন। ফলে বলা হয় ওনার লেখাগুলোকে রিয়েলিস্টিক ফিকশন বলে একটা শব্দ ব্যবহার করা হয়। এবং তার ডিটেল ডেসক্রিপশন, বিশদ বিবরণ, খুঁটিনাটি সব জিনিস খুব সুন্দর বলে বর্ণনা করতেন। এবং লং র্যাম্বলিং লাইনস আমরা পড়তে গিয়ে দেখব, বড় বড় লাইনে উনি লিখতেন এবং খুব আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, খুব সহজ শব্দ ব্যবহার করতেন যাতে সব মানুষের কাছে তার লেখা পৌঁছায়। এবং রিপিটেশন, যেটা সাহিত্যে একটা দোষ বা ত্রুটি বলা যায়, কিন্তু তার এই রিপিটেশনটা সেইভাবে সমালোচিত হয়নি, কিন্তু উল্লেখিত হয়েছে। আর যে বিষয়টা আমরা শিপরেকড সেলারে পাবো সেটা হচ্ছে একটা রোমাঞ্চকর ভ্রমণ কাহিনীর কিছু অংশ। এবং এই যে রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী বা সমুদ্রে যায়, সমুদ্রের ঝড়ে আক্রান্ত হয়ে জাহাজ ডুবে যায়, একটা এতে গিয়ে দ্বীপে গিয়ে আশ্রয় নেয়, এই ঘটনাটা আলেকজান্ডার সেলক্রিক বলে একজনের জীবনে ঘটেছিল। সে প্রায় 4 বছর ওই দ্বীপে ছিলেন এবং সেই তার জীবন নিয়েই এবার নিজের মতো করে, ওই যে বললাম, গল্প লেখার সময় তিনি কল্পনার আশ্রয় নিয়ে গল্পটা লিখেছেন। তাই তো এখানে আমরা পুরো গল্পটা তো পাচ্ছি না রবিনসন ক্রুসো, আমরা তার একটা সংক্ষিপ্ত অংশ পড়ছি, সেটা হচ্ছে এ শিপ রেকড সেলার। এবার গল্পটা, অন সেপ্টেম্বর 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on a shore on a dismal island. লম্বা লাইন। 30শে সেপ্টেম্বর 1659 সালে আমি মানে খুব মিজারেবল, মানে খারাপ অবস্থায় আছি। খারাপ অবস্থায় রবিনসন ক্রুসো জাহাজ ভেঙে গিয়ে, ভয়ানক ঝড়ে জাহাজ ভেঙে গিয়ে আমি একটা বিষণ্ণ, ডেজার্টেড, খালি এরকম একটা দ্বীপে এসে হাজির হয়েছি। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার, আমি এটাকে হতাশার একটা দ্বীপ বলি। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারা গেছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কম্প্যানিয়ন ওয়াজ ড্রাউন্ড, আমার সঙ্গে আরও যারা সহযাত্রী ছিল তারা সবাই ডুবে গেছিল। আই হ্যাড নাইদার ফুড, আমার সঙ্গে খাবার ছিল না, হাউস, বাড়ি, নর ক্লোথস, জামা কাপড়। আই ফিয়ার্ড, আমি ভয় পেয়েছিলাম, আই উড বি ডেভার্ড বাই ওয়াইল্ড বেস্ট, বন্য প্রাণীরা আমাকে আক্রমণ করবে। ওয়েন নাইট কেম, যখন রাত্রি এসেছিল, আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, আমি বন্য প্রাণীদের ভয়ে গাছের ওপর শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। ইট রেইনড অল নাইট, সারা রাত বৃষ্টি হয়েছিল। দ্য রেইন কন্টিনিউড টু দ্য নেক্সট ডে উইথ গাস্টস অফ উইন্ড,
পরের দিনও তিনি যেদিন ওই দ্বীপে এসে হাজির হয়েছিলেন বা দ্বীপে এসে উঠেছিলেন, তার পরের দিনও টানা বৃষ্টি হয়েছিল এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লোয়ার ওয়াটার। একটু কম জল যেখানে, সেখানে তার ভাঙা জাহাজের কিছু অংশ তিনি দেখতে পেলেন। আই সোয়াম টু দ্য রেক, আমি সেই ভাঙা অংশের দিকে সাঁতার কেটে গেলাম, টু রেস্কিউ, বাঁচাতে, অ্যান্ড সিকিওর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। ওখানে যা বেঁচে ছিল কিছু খাবার এবং বেঁচে থাকার যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো উদ্ধার করতে। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কিছু কাঠ জোগাড় করলেন ওখান থেকে যেগুলো অক্ষত অবস্থায় ছিল, কেবল, দড়ি বা তার, স্ট্রিং, সুতো, এ নাইফ, একটা ছুরি, নেলস অ্যান্ড গানস, পেরেক এবং বন্দুক। আই অলসো কালেক্টেড আ হ্যামক, আমি একটা হ্যামক, দড়ির তৈরি, দোলনাকে বলে, দড়ি দিয়ে বোনা, যেগুলো এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে বেঁধে মানুষ দোলে। অ্যান্ড সাম ক্যানভাস উইথ উইচ আই মেড টেন্টস, এবং কিছু তাঁবু বানানোর কাপড়। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, কিছু কালি পেয়েছিল এবং কাগজ পেয়েছিল। আই অলসো ফাউন্ড সাম মানি, কিছু টাকা, বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। এই অনুর্বর, এই মানুষহীন দ্বীপে টাকার তো কোনো মূল্য নেই। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. মানুষের যে যাতায়াতের যে জায়গা, মানুষের যে বসবাস, তার থেকে কয়েক হাজার ক্রোশ দূরে, কয়েক হাজার মাইল দূরে আমি এখন বসবাস করছি। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি যে আমি আমার বাকি জীবনটা এই নির্জন দ্বীপে, মানুষহীন দ্বীপে আমি বসবাস করব বা থাকতে বাধ্য হব আমি। আই সার্চড লং ফর আ প্লেস অফ সেফ হ্যাবিটেশন, আমি একটা মোটামুটি নিরাপদ একটা জায়গা খুঁজছিলাম যেখানে থাকা যায়। আই ফাউন্ড আ লিটল প্লেন অন দ্য সাইড অফ দ্য রাইজিং হিল, যেখান থেকে পাহাড় শুরু হয়েছে তার পাশে একটা সমতল, মোটামুটি একটা সমতল জায়গা পেলাম। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, পাহাড়ের পাথুরে দেওয়ালের পাশে, দেয়ার ওয়াজ আ হলো প্লেস বোন, এটা একটা গর্ত মতো ছিল, পাথর ক্ষয়ে গিয়ে বা পাথর যে কোনো কারণে হোক, লাইক দ্য এন্ট্রান্স টু দ্য কেভ, দেখে মনে হচ্ছে কোনো গুহায় ঢোকার জায়গা। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দ্য হলো, ওই হলোর সামনে, ওই ফাঁকা জায়গাটার সামনে একটা সবুজ একটু ঘাসওয়ালা জায়গা ছিল। আই রিজলভ টু পিচ মাই টেন্ট, ওখানে আমার তাঁবু ফেলবো ঠিক করলাম। আই কাট উড, আমি কাটলাম। আই কালেক্টেড, এবং সেগুলো জড়ো করলাম। ইন্টু স্টেকস, আই ড্রোভ দেম ইন্টু দ্য গ্রাউন্ড ইন সেমি সার্কেল, এবং সেগুলো একটা নির্দিষ্ট আকারে করে নিয়ে এলাম এবং বৃত্তাকার করে সেগুলোকে আমি পুঁতে দিলাম আমার টেন্টের তাঁবুর চারপাশে। দ্য স্টেক স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, প্রতিটা লাঠি 6 ইঞ্চি দূরে বসালাম একটার থেকে। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেকস ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, এবং সেই যে লাঠির মতো বস্তুগুলোকে তিনি পুঁতেছিলেন, গাছের কাটা অংশ তো একটু বড়, সেগুলোর সঙ্গে তিনি তারগুলো বেঁধে দিলেন, সেটা বেড়া তৈরি হয়ে গেল। আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, আমি একটা ছোট্ট মই ব্যবহার করলাম ওটাকে পেরিয়ে আসার জন্যে। Once in, I withdraw the ladder after me so that I was completely fortified against the world outside. এবং আমি যেই ওই বেড়া পেরিয়ে ভেতরে ঢুকলাম, আমি এটা মইটা সরিয়ে নিতাম, এবং আমি তখন ওই অঞ্চলের বাইরের জগতের থেকে, মানে ওই দ্বীপেরই তার বেড়ার বাইরের অংশ থেকে তিনি নিশ্চিন্তভাবে থাকার চেষ্টা করছিলেন। তিনি একটা নিজেকে রক্ষিত করার একটা প্রচেষ্টা, এটা নানা বিপদ থেকে, এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, মানে আসলে বিপদ থেকে। ইন্টু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস, তার তাঁবুর মধ্যে যা যা ছিল ওই জাহাজ থেকে পেয়েছিল তিনি সব নিয়ে এলেন। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, দিন 10 থাকার পরে, 10 থেকে 12 দিন, ইট অকার্ড টু মি দ্যাট আই উড লস দ্য মেজার্স অফ টাইম, যে আমি কতদিন আছি এটার হিসাবটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নট ক্যালেন্ডার, না ঘড়ি আছে না ক্যালেন্ডার রয়েছে। টু প্রিভেন্ট দিস, এটা আটকানোর জন্য, আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, একটা বড় কাঠের টুকরে আমি কবে নেমেছিলাম সেই তারিখটা ছুরি দিয়ে খোদাই করে লিখলাম।
আই পুট আ নচ, একটা দাগ দিলাম উইথ মাই নাইফ ফর এভরিডে, রোজ একটা করে দাগ দিতে শুরু করলাম যাতে দিনের হিসেবটা থাকে। আফটার আ লং স্পেল অফ রেন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। 30শে সেপ্টেম্বর তিনি নেমেছিলেন, এবার 7th নভেম্বর তিনি দেখলেন আকাশ পরিষ্কার হয়ে গেছে, ওয়েদারটা ভালো। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. এবং যা যা পেয়েছিলেন সেখান থেকে কাটাকাটি করে বাক্সের মতো তৈরি করলেন যাতে তার জিনিসগুলো বৃষ্টিতে ভিজে না যায়। Among the things I rescued from the ship there was a small bag of corns meant for poultry feeds. পোলট্রি ফিড গবাদি পশুদের, মুরগি এদের খাবারের জন্য এক ব্যাগ শস্য ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডেভার্ড বাই র্যাটস, অধিকাংশটাই ইঁদুরে খেয়ে নিয়েছে। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ, কিছু গুঁড়ো এবং ওই হাস্কস মানে তুষ পড়ে আছে, মানে চালটা খেয়ে নিয়েছে বা ভেতরের এটা খেয়ে নিয়েছে, তার খোসাগুলো পড়ে আছে। A month later I discovered green, I emptied the content outside my wall. ওইগুলোকে আমার দেয়ালের বাইরে আমি ফেলে দিলাম। This was a little time before the great floods. প্রচণ্ড বৃষ্টির আগে এর ঘটনা এটা। A month later I discovered green stalks shooting out of the ground. যেখানে তিনি ওই তুষ এবং ওই ইঁদুরে খেয়ে যাওয়ার পরে যেটুকু শস্য ছিল সেখানে সবুজ গাছ তৈরি হচ্ছে, শুট বেরিয়েছে, চারা বেরিয়েছে। I was astonished to discover it was a perfect green barley, এবং আবিষ্কার করলাম এটা সবুজ বার্লি। By the June 1660 I had gained security of food and shelter. 30শে সেপ্টেম্বর তিনি নেমেছিলেন, আজকে জুন, 1660-এর কথা বলছেন, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 9 মাস পরে তিনি খাবারের বিষয়ে স্বয়ং সম্পূর্ণ হলেন, তার খাবার তিনি ওখানে উৎপন্ন করছেন। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড আ হাই ফিভার, লে উইক অ্যান্ড থার্স্টি, খুব জ্বর হয়েছিল, দুর্বল হয়ে গেছিলেন এবং খুব তৃষ্ণার্ত হচ্ছিলেন। আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, মানে 30শে জুন নাগাদ তিনি সেরে উঠলেন। গ্র্যাজুয়ালি ফেল স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, আগের থেকে তিনি অনেক সুস্থ হয়ে উঠলেন। অন 15th of July টুক আ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, প্রায় 1 বছর পরে তিনি ওই দ্বীপটা ভালো করে ঘুরে ঘুরে দেখলেন। অ্যারাউন্ড 2 miles আপ আই ফাউন্ড আ ব্রুক উইথ আ প্লিজেন্ট মেডোজ বাই দ্য ব্যাঙ্ক, প্লেন অ্যান্ড স্মুথ অ্যান্ড কাভার্ড বাই গ্রাস। তিনি 2 মাইল ঘুরে দেখলেন একটা ছোট ঝর্ণা, একটা উপত্যকা, একটা ওই উপত্যকার ধারে, ওই ঝর্ণার ধারে একটা মানে ব্যাঙ্ক, পাড় আর কি, অ্যান্ড প্লেন, সমতল জায়গা, স্মুথ, বেশ মোলায়েম, অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, এবং সুন্দর ঘাস। ইন আ উডি পার্ট, এবং জঙ্গলের মধ্যে আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, প্রচুর ফুটি হয়েছে মেলন, অ্যান্ড গ্রেপস ট্রিজ, এবং আঙুর গাছ। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, পাকা এবং খুব সুস্বাদু। ফার্দার ইন টু দ্য ল্যান্ড আই ফাউন্ড গ্রেট নাম্বার অফ কোকো, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, তিনি আরও পেলেন ওইখানে কোকো, অরেঞ্জ আর লেমন ট্রিজ, কমলা লেবু এবং লেবুর অন্যান্য লেবুর গাছ, লেমন বা মুসাম্বি। আই ক্যারেড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড জার্নি টুক মি 3 days, এবং অনেক ফল টল নিয়ে তিনি ফিরলেন এবং সেটা প্রায় 3 দিন সময় লাগলো। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, এবং তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তার এখন যেখানে তাঁবু ফেলেছেন সেখান থেকে এই ভ্যালি অফ ফ্রুটস, যেখানে এই অসংখ্য ফল হয়ে আছে, এখানে তিনি নিজের বাসস্থান শিফট করবেন। আই ডিড নট, আমি করিনি, বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। কিন্তু তারপর তার মনে হয়েছিল আমি যদি সমুদ্রে থেকে দূরে চলে যাই তাহলে আমি আর সমুদ্রে যদি কোনো নৌকা জাহাজ পেরোচ্ছে আমি দেখতে পাবো না। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন আ হিল অ্যান্ড উডস, আমি নিজেকে পাহাড় এবং জঙ্গলের মধ্যে আবদ্ধ করতে চাইলাম না। আই স্টেড ইন আ ভিউ অফ দ্য সি, সমুদ্রের দর্শনের মানুষ, যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সেই জায়গাটায় আমি থেকে গেলাম। 10 months had passed since I had set foot on this land, 10 মাস কেটে গেছিল আমি যেদিন এই দ্বীপে পা দিয়েছিলাম তার থেকে।
প্রিভিয়াসলি আগে আই হ্যাড নো ল্যাম্পস আফটার ডার্ক, অন্ধকার হয়ে গেলে আমার ঘরে কোনো আলো জ্বলতো না। আই কালেক্টেড আ লিটল ট্যালো, ট্যালো হচ্ছে জন্তু জানোয়ারের চর্বি ব্যবহার করা হয় মোম তৈরি করতে, সেরকম জিনিস। অ্যান্ড স্মল ক্লে ডিশ, এবং মাটির একটা তিনি থালা জোগাড় করলেন। টু দিস আই অ্যাডেড আ উইক, তিনি একটা সলতেল লাগালেন। আই হ্যাড দাস মেড আ মাইসেলফ আ ল্যাম্প, নিজের জন্য একটা ল্যাম্প তৈরি করেন, আলো জ্বললো এবার থেকে সন্ধেবেলা তার ঘরে। I now began to seriously consider the circumstances, আমি গোটা আমার পরিবেশটা এবার গভীরভাবে ভাবতে শুরু করলাম। অ্যান্ড আই ওয়াজ রিডিউসড টু সার্কামস্ট্যান্স, আই ওয়াজ রিডিউসড, আমি কোন জায়গায় এসে পৌঁছেছি। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিংস, এবং আমি সিদ্ধান্ত নিলাম এবার এগুলো লিখে রাখবো। আই বিগ্যান টু কিপ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, আমি রোজকার যে কাজকর্ম সেগুলো লিখে রাখবো ঠিক করলাম। তিনি কালি পেয়েছিলেন বলেছি আগে, তিনি কাগজ পেয়েছিলেন এবং তাই তিনি লিখে রাখা শুরু করলেন। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, আমি সব বিশদভাবে লিখতে পারিনি, বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, আস্তে আস্তে তার কালি শেষ হয়ে গেছিল। আই ফাউন্ড বাই দ্য নচেস, যে দাগগুলো তিনি কেটেছিলেন, আই কাস্ট অন দ্য পোস্ট, ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেন, আবার 30শে সেপ্টেম্বর এসে গেছে, মানে 365 দিন পার হয়ে গেছে। I had spent 365 days on this island, এই দ্বীপে আমি 365 দিন কাটিয়ে ফেলেছি। এই গল্পটা একটা ছোট্ট অংশ, পুরো গল্পটা পড়লে রবিনসন ক্রুসো একটা অসাধারণ রোমাঞ্চকর ভ্রমণ, যা রন্ধে রন্ধে কৌতূহল, উত্তেজনা, ভয়, একটা মানুষের জীবন। সে 4 বছর ওখানে আটকে ছিল, সেই 4 বছর সে কী করেছিল, এবং যেহেতু ড্যানিয়েল ডেফো সব কিছু বিশদভাবে লিখতেন, সেই 4 বছরের জীবনটা তিনি সুন্দরভাবে এঁকেছিলেন, এবং যার জন্যে এত সুন্দর ছবি, এই অজানাকে জানার যে আগ্রহ মানুষের যে অজানাকে জানার আগ্রহ, সেই আগ্রহ থেকেই রবিনসন ক্রুসো এই চরিত্রটা অমর হয়ে গেছে। তার জীবন, তার কর্ম, তার ভ্রমণ এবং তার জীবনযাপন, এই সবটার মধ্যেই প্রচুর রোমাঞ্চ ছিল, এবং মানুষের তার ওই জীবন নিয়ে যে কৌতূহল, সেটাই কিন্তু রবিনসন ক্রুসোকে এত জনপ্রিয় করেছে। আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের কাছে রবিনসন ক্রুসো ভীষণ জনপ্রিয় গল্প।